হ্যাঁ হ্যালো, হ্যাঁ এই তুমি কোথায়? আমি মানে বাবা, বাবা আমি আসলে, হ্যাঁ তুমি কি ইয়ার্কি পেয়েছো? বাড়িতে কি অবস্থা হয়েছে কোনো ধারণা আছে তোমার? 5টার সময় বাড়ি থেকে বেরিয়েছো, এখন 10টা বেজে গেছে, কোথায় আছো তুমি? সমীরনের ফোন দেখে চমকে গিয়েছিলেন ওর বাবা। স্ত্রীকে সামলে তিনি সবে বাড়ি থেকে বেরোতে যাবেন, তখনই সমীরনের নাম ভেসে উঠল তার ফোনের স্ক্রিনে। এদিকে সমীরন ফোন করেছে বুঝতে পেরে ওর মা যে কি করবেন ভেবে পাচ্ছেন না। বাবু ফোন করেছে, কোথায় আছে ও? কিছু হয়নি তো ওর? কি গো, আমি ফোনটা দাও, দাও না। হ্যালো হ্যালো সমী, কোথায় আছিস বাবা তুই? কতবার তোকে ফোন করলাম, কোনো উত্তর দিচ্ছিস না কেন? এই সমী, হ্যালো। হ্যাঁ গো বলছি, কেউ কিডন্যাপ করে নেয়নি তো? এদিকে ফোনের ওপারে সমীরনের অবস্থা সঙ্গীন। অনেক কষ্টে বাড়িতে ফোন করেছে ও, কিন্তু এবার যে কিভাবে সত্যি কথাটা বলবে সেটা কিছুতেই বুঝতে পারছে না। তুমি ফোনটা আমাকে দাও, আমাকে দাও, এভাবে কিচ্ছু হবে না, তুমি আমাকে দাও, আমি কথা বলছি। হ্যালো, চিৎকার করে বললেন সমীরনের বাবা। ফোনটা স্ত্রীর হাত থেকে কেড়ে নিয়ে কানে ধরলেন তিনি। হ্যাঁ হ্যালো সমী, এবারে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছে। শোনো, তুমি ভালোই বলো তুমি কোথায় আছো? বেশ জোরে চিৎকার করে বললেন সমীরনের বাবা। ওদিকে ট্রেনের সিটে বসে সমীরন একবার দেবর্ষী একবার শুভায়নের দিকে তাকাচ্ছে। ও যে দীঘা যাওয়ার ট্রেনে চেপে বসেছে, রাত 10টার সময় রাগী বাবাকে সে কথা বলার ক্ষমতা ওর মধ্যে নেই। বেশ কিছুক্ষণ বাবার চিৎকার শোনার পর হঠাৎ করে ও ফোনটা দেবর্ষীকে ধরিয়ে দিল। আরে আমি কি বলবো ভাই? আরে তুই ফোনটা আমাকে দিলি কেন ভাই? তুই তো বলেছিলি তুই বাড়িতে কথা বলবি, বল না ভাই, কথা বল না। আরে সেটা কথার কথা বলেছি, তুই বল না, এত ভয়ের কি আছে, কথা বল। এত রকম কথা শুনতে পেয়ে সমীরনের বাবার রাগের জায়গাটা দখল করে নিয়েছে বিস্ময়। সমীরন যে আসলে কোথায় আছে সেটা তিনি কিছুতেই ধরতে পারছেন না, এমনকি তার কোনো আন্দাজও কাজ করছে না। এবং তার সাথে সমীরনের মা একসাথে চিৎকার, কান্না, বুক চাপড়ানো মিলিয়ে যেটা করছেন তার বর্ণনা দেওয়া খুবই শক্ত। আমার সমীর কিছু হয়ে গেছে, এবার সেটা ক্রমশ বিভৎস আকার ধারণ করছে। আমি শেষবার বলছি সমী। বাবা আমি দীঘা যাওয়ার ট্রেনে বসে আছি বাবা, দেবর্ষী আর শুভায়ন আমার সঙ্গে আছে, আমি একদিনের জন্য ঘুরতে যাচ্ছি, পরশু বাড়ি ফিরবো। বাবার সাবধান বাণী শেষ হওয়ার আগেই এক নিঃশ্বাসে সবটা বলে ফেলল সমীরন। ওর মনে হচ্ছে শরীরে আর কোনো শক্তি নেই, এক্ষুনি বুঝি পড়ে যাবে। কোথায় আছিস তুই? হ্যাঁ কি বললে? কি করতে গেছিস? হ্যাঁ? এতটা অবাক সমীরনের বাবা আজ অব্দি কোনোদিন হয়েছে কিনা সন্দেহ। কি বললো গো? কোথায় আছে ও? একবার ফোনটা স্পিকারে দাও না। কি বললো সমী? সমীরন ভেবেছিল একসাথে সবটা বলে ফেললে ঝামেলা মিটে যেতে পারে, কিন্তু মূল সমস্যা যে ওখান থেকেই শুরু হবে সেই সহজ সত্যিটা ওর মাথায় ছিল না। বেশ কিছুক্ষণ ফোনে হাঁকডাক করলেন সমীরনের বাবা। সমীরন ফোন পাশে রেখে বসে আছে। অপ্রিয় সত্য কথা বলে দেওয়ার পর তার রেজাল্ট ফেস করার মতো শক্তি ওর নেই। দেবর্ষী সমস্যার সলিউশন খুঁজে পাচ্ছিল একটু আগে অবধিও, এখন কোনো কারণে হঠাৎ করে একটু পিছিয়ে গেছে। অগত্যা শুভায়নকে রেস্কিউ করতে আসতে হলো। হ্যালো, হ্যাঁ কাকু, আমি শুভায়ন বলছি। হ্যাঁ, সমীরনের বন্ধু শুভায়ন। হ্যাঁ আমি ওর মা বলছি, তোমরা দীঘা যাচ্ছ? হ্যাঁ কাকিমা, আজ সকালে হঠাৎ করে ঠিক হলো, আমরা বুঝতে পারছি, দেখুন কাজটা ঠিক হয়নি, সরি কাকিমা। সমীরনের মা এতক্ষণে নিজের সত্তাটাকে খুঁজে পেয়েছেন। ছেলে সুরক্ষিত আছে, ওর শরীরে কোনো ক্ষতি হয়নি, এইটুকু তথ্যই তার জন্য যথেষ্ট। বাকিটা কি করে ঠিক করতে হয়
তিনি সেটা খুব ভালো করেই জানে। সমীরণকে ফোনটা দাও। এই সুমি, এই কথা বল, কাকিমা তোকে চাইছে, কথা বল। এই সুমি, বল না, কথা বল। ফোনের স্পিকারটা চেপে ধরে ফিস ফিস করে বলল সুহায়ন। কিন্তু সমীরণের বিশেষ ভাবান্তর দেখা গেল না। ও বোধহয় সেরকম ভয়, চাপ, চিন্তা একসাথে জড়ো করে স্ট্যাচু হয়ে গেছে। কাকিমা, বলছি সমীরণের বোধহয় শরীরটা ভালো লাগছে না। ইয়ে, কাল সকালে ফোন করতে বলবো? বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল সুহায়ন, না না, এক্ষুনি ওকে ফোনটা দাও। সমীরণের মায়ের গলার স্বরে যে ভয়ঙ্কর রাগটা ছিল, তাকে উপেক্ষা করার মতো ক্ষমতা পৃথিবীর কারোরই নেই। বিচারের 12 ক্লাসের সুহায়ন তো নেহাত শিশু। বন্ধুকে বাঁচানোর আর কোনো পথও খুঁজে পেল না। ফোনটা সমীরণকে ধরিয়ে দিয়ে বাধ্য ছেলের মতো পাশের সিটে গিয়ে বসল। হ্যালো মা, সরি সরি মা, বলছি খুব ভুল হয়ে গেছে গো। আর আর কোনোদিন এক পা এদিক ওদিক যদি করিস, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না সমী। তুই আমার খারাপ দিকটা দেখিসনি। ফোনে যেরকম বলবো সেই অনুযায়ী তুই কাজ করবি, মনে থাকবে। শেষ প্রশ্নের উত্তরের অপেক্ষা না করেই ফোনটা কেটে গেল। ততক্ষণে ওদের প্যান্ট্রি থেকে অর্ডার করা ডিম বিরিয়ানি চলে এসেছে। 3টে বিরিয়ানির প্যাকেট হাতে 3জন ধরা পড়ে যাওয়া বিপ্লবী চুপচাপ বসে আছে। কখনো কখনো তারা পরস্পরের দিকে তাকাচ্ছে, কিন্তু কি যে বলবে সেটা কিছুতেই বুঝে উঠতে পারছে না। কিছু একটা কেস খেতে পারে এটা সবারই আন্দাজ ছিল, কিন্তু সেটা এইরকম একটা আকার ধারণ করবে এটা তারা কেউই আন্দাজ করতে পারেন। অবশেষে সমীরণই কথা বলল। বললাম আমাকে ছেড়ে দে, দেখলি তো সবকিছু মাটি হয়ে গেল। আরে এখনো সব ছাড়, কাকিমা কি বললো সেটা বল। সুহায়ন বলল, দীঘা স্টেশনে নেমে চুপ করে বসে থাকতে বলল। এক পা নড়লেও ভীষণ খারাপ হবে। মা ফোনে যা বলবে সেই অনুযায়ী আমাকে কাজ করতে হবে। ভাই, একবার সমুদ্রটা দেখে আসবো না অন্তত? দেবর্ষী এই কথাটা বলার পরেই বুঝল খুব ভুল করে ফেলেছে। সমীরণ ওর দিকে কটমট করে তাকিয়ে আছে। না ভাই, বলছি আমি এমনি বললাম, সমুদ্রতে দেখার কি আছে? সমুদ্র পুকুরের বড় ভার্সন সমুদ্র। একদম দেখবো না ভাই, সমুদ্র দেখার খুব একটা ইন্টারেস্ট আমার নেই ভাই। কোনো চাপ নেই, আমরা ওখানে বসে থাকবো। হতভম্ব 3 বন্ধুর হাতে বিরিয়ানির প্যাকেট ঠান্ডা হয়ে গেল। এত শখ করে করা প্ল্যান এইভাবে মাঠে মারা যাবে এটা কারোরই ভালো লাগছে না। কিন্তু তার চেয়ে বড় ব্যাপার হলো সমীরণের বাড়িতে এরপর ঠিক কি হতে চলেছে। কারণ সেখানে যাই হোক না কেন, তার আঁচ বাকি দুজনের বাড়িতেও এসে পড়বে। দেবর্ষী তবু সত্যি কথা বলে এসেছে, কিন্তু সুহায়নের একটা বড় সড়ো কেস খাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। ভাই, বলছি কাকিমা কি আমার বাড়িতেও ফোন করবে? আমি কিছু জানি না ভাই, একটা দীর্ঘশ্বাস ফেলে বলল সমীরণ। আমার নিজের যে কি হতে চলেছে আমার সেটা নিয়ে কোনো আইডিয়া নেই, আবার তোর বাড়ি।